ভালোবাসা সম্পর্ক এমন একটা বিষয় যেখানে আমরা হারি জিতি, ভুল করি, ঠিক করি, হাসি কাঁদি, তবুও ভালোবাসি। দিন শেষে ভালোবাসার মানুষটাকে পাই আর না পাই, ভালোবাসা কিন্তু থেকেই যায় আজীবন, চিরন্তন। সেই রকমই একটা ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে আমাদের আজকের গল্প, সৈনী অধিকারীর কলমে নকশিকাঁথা। গল্প পাঠে আমি শুভদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নকশিকাঁথা। শাড়ি? এই গরমে আমাকে শাড়ি পরতে হবে? দেখোই না দিদি, জ্যাঠাইমা নিজে তোমার জন্য পছন্দ করেছেন শাড়িটা। এটা পরলে তোমাকে একদম দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগবে। আচ্ছা কলমেদি, তোমার সত্যিই মনে হয় মা দুর্গা শাড়ি পরে অসুরবধ করেছিলেন? আমাকে যদি এত বিশাল একটা কাপড় গায়ে জড়িয়ে 10-10টা অস্ত্র হাতে একটা বিকট লোকের পিছনে কেউ ছুটতে বলে, তাহলে ছোটাছুটি তো অনেক দূরের কথা, এক পা এগোতে গেলেই আমি ট্রেনে গড়াগড়ি খাবো। মেয়েটার কথা শুনেই খিলখিল করে হেসে ওঠে কলমি। ও প্রথা দিদি, তোমার যেমন কথা, মা দুর্গা শাড়ি পরবে না তো কি তোমার মতো জিনিস পরবে? জিনিস না, জিন্স। যাই হোক, তুমি এখন যাও কলমেদি। তুমি একা একা শাড়ি পরতে পারবে? পরবো বলছি তো, তুমি যাও। প্রথাকে বেশি ঘাটাতে সাহস পায় না কলমি। ওর মেজাজের সাথে এই কয়েকদিনেই বেশ পরিচিত হয়ে গেছে। কলমি ঘর থেকে বেরিয়ে যেতেই প্রথা ফোনটা হাতে তুলে নেয়। কি রে, গতকাল বিকেল থেকে কতবার ফোন করেছি তোকে? প্রথা, সিরিয়াসলি বকাঝকা দেওয়ার জন্য তুই এই সময়টাকে খুঁজে পেলি? আরে বাবা, এখানে এখন রাত, আমি স্টেটসে থাকি প্রথা, এটা আমার ঘুমের সময়। শোন, আমাকে স্টেট চেনাতে আসবি না। তোর জন্মের আগে থেকে ওখানে আমি থাকি। তোর যাতে সুবিধা হয় তাই কাল কত রাতে আমি আমার রাতের ঘুম বাদ দিয়ে তোকে কল করেছি। জাস্ট গো অ্যান্ড চেক। আচ্ছা বাবা, আই অ্যাম সরি, কিন্তু আমার কাজ ছিল। তুই তো জানিস আমি এই স্টার্ট আপের পিছনে ঠিক কত মাস ধরে পরিশ্রম করছি। রাত জেগে জেগে ওয়েবসাইট ক্রিয়েট করেছি, ইনভেস্টরদের মেল করেছি, কিন্তু এই একটা জায়গাতেই গিয়ে থেমে যাচ্ছে সব কিছু। সবার মনে হচ্ছে আমি পারবো না। নতুন আইডিয়া অ্যাডাপ্ট করতে লোকে তো সময় কেন লাগে বলতো? এত তাড়াহুড়া করলে চলবে? একটু তো টাইম দিতে হবে এসবে, নাকি? তুই তো বলবি এসব, তুই দিব্যি রিল্যাক্স করে পুজো কাটাবি আর আমি ইংরেজে জুতো পালিশ করব। তোকে তো বলেছিলাম আমার সাথে আসতে, এলি না। কাজ তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোর জীবনে, তাই না? উফ প্রথা, প্লিজ আবার শুরু করিস না। আমাদের সব কথায় কেমন এই আবার শুরু করিস নাতে এসে শেষ হয়ে যায়, তাই না সৌর? আর কোনো কথা নেই আমাদের মধ্যে, সিরিয়াসলি। প্রথা, তুই না দিনে দিনে বড্ড ড্রামাটিক হয়ে যাচ্ছিস। এখন রাখছি আমি ফোনটা, গুড নাইট। উপাস থেকে ফোনটা কেটে যেতেই প্রথা ধপ করে বসে পড়ে খাটের উপর। দিনে দিনে সৌরর সাথে বড্ড তেতো হয়ে যাচ্ছে প্রথার সম্পর্কটা। ও জানে সৌর নিজের স্টার্ট আপ নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, তবু প্রথা নিজের কিছু ইচ্ছা অনিচ্ছা থেকেই যায় দিনের শেষে। ও সৌরর মতো এতটা উচ্চাকাঙ্ক্ষী না। চিরকাল বাবাকে দেখেছে টাকার পেছনে ছুটতে। অত বড় বাড়ি গাড়ি, সার্ভেন্ট ভর্তি বাড়িটায় কোনো দিন মন টিকতে চাইতো না প্রথার। সৌর একদম প্রথার বাবার মতো, দুজনেই বড্ড হিসেবি মানুষ। প্রথার বেহিসেবি স্বপ্নগুলো ওদের কারোর সামনেই ধোপে টেকে না। কলমির রেখে যাওয়া শাড়িটা হাতে তুলে নেয় প্রথা। শাড়িটাকে বুকে জড়িয়ে ঘ্রাণ নেয় প্রথা। একটা মিষ্টি গন্ধ লেপ্টে রয়েছে শাড়িটার গায়ে। এইসব 12 হাতি কাপড় ও কোনো দিন পরতো না, যদি না ঠাম্মি বলতো এটা ওর মায়ের শাড়ি। মাকে কোনোদিন চোখে দেখেনি প্রথা, কিন্তু শুনেছে সে নাকি খুব সুন্দরী ছিল। দাদু তো ওকে দেখেই বলেছিলেন ওর মায়ের মুখটা নাকি ওর মুখে কেটে বসানো রয়েছে। তাই বুঝি বাবা কখনো ওর সাথে ভালো করে কথা বলে না, মায়ের কথা মনে পড়ে বলে? এইসব টুকরো টুকরো প্রশ্নের উত্তর একা একাই খুঁজে চলে প্রথা, কিন্তু উত্তর দেওয়ার মানুষটাকে খুঁজে পায় না।
ইন্টারনেটে একটা টিউটোরিয়াল ভিডিও চালিয়ে কোনো মতে গাছ কোমর করে শাড়িটাকে পরে নেয় প্রথা। ইস, এসব কেউ পরে নাকি? আমি তো ঠিকমতো হাঁটতেই পারছি না। আয়নায় নিজের এলোমেলো চেহারাটাকে দেখে বিরক্ত বোধ করে প্রথা। হঠাৎ বাইরে কিছু একটা শব্দ পেয়ে বারান্দায় ছুটে যায় প্রথা। দুটো লোক একটা অদ্ভুত বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সেই সাথে নাচও করছে। দৃশ্যটা দেখে ফিক করে হেসে ফেলে প্রথা। তারপর কি মনে হতে ছুটে যায় নিচে উঠোনের দিকে। জমিদার বাড়ির পুজো বলে কথা, আড়ম্বর না হলে চলবে কেন? এর আগে কোনো দিন দুর্গাপুজো দেখেনি প্রথা, দেখবেই বা কি করে? বিদেশে বসে বসে কি আর ঘরের মেয়ের দর্শন মেলে? এর আগে অবশ্য ছবি দেখেছে, কিন্তু আজ এত কাছ থেকে ওই একচালা মূর্তিগুলোকে দেখে অদ্ভুত বাচ্চাদের মতো শখ জেগেছে প্রথার। ভারী ইচ্ছে করছে ঠাকুরগুলোকে একটু ছুঁয়ে দেখতে। যেমন ভাবা তেমন কাজ। মণ্ডপের দিকে পা বাড়াতেই কেউ প্রথার হাতটা পেছন থেকে টেনে ধরে। আরে 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 করছো কি? ওইদিকে কেউ যায়? এক ঝটকায় পিছনে ফিরে চাইল প্রথা। একটা অল্প বয়সী ছেলে ওর দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে লেগে রয়েছে এক চিলতে নির্ভেজাল হাসি। আপনি কে? আর আমার হাত ধরার সাহস কি করে হলো আপনার? কড়া সুরে জিজ্ঞেস করে প্রথা। সঙ্গে সঙ্গে ওর হাত ছেড়ে দিল ছেলেটা। হাত কি ধরেছে আর সাথে? আর একটু হলেই তো ওইদিকে ছুটে যাচ্ছিলে। তাতে কি হয়েছে? ওদিকে যাওয়া মানা নাকি? কেন, তুমি জানো না? ওইদিকে শুধু ঠাকুর মশাই যেতে পারবে, আর কেউ না। চোখ পিটপিট করে ছেলেটার দিকেই তাকিয়ে থাকে প্রথা। তোমাকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি, নতুন বুঝি? আমি এই বাড়ির মেয়ে। ও বাবা, সেই বিলেত ফেরত কোন ভিক্টোরিয়া? যত সব বাজে কথা। কিছুটা রাগ দেখিয়ে কথা বলে মুখ ঘুরিয়ে নেয় প্রথা। আচ্ছা আচ্ছা, আর রাগাবো না। এক বিশাল ভুড়িওয়ালা লোক ইয়া বড় বাঁশ নিয়ে আসতেই ছেলেটা প্রথার হাত ধরে ওকে অন্যদিকে নিয়ে যায়। প্রথা কৌতূহলী হয়ে বলে, আচ্ছা, ওখানে যে ওই লোকগুলো কাঁধে একটা বড় ড্রাম নিয়ে বাজাচ্ছে, ওটাকে কি বলে? হে মা, এটাও জানো না? বলেই হেসে ওঠে ছেলেটা। প্রথা ঈষৎ ঠোঁট ফুলিয়ে বলে, আমি তো এসব দেখিনি কোনোদিন আগে। ছেলেটা নিজেকে সামলে নিয়ে বলে, ওটা ঢাক, আর যারা ঢাক বাজায় তাদের ঢাকি বলে, বুঝেছো? ঢাক ছাড়া তো দুর্গা পুজোই জমে না। ওরা সব বাজনার বায়না নিতে এসেছে, আর কদিন পরেই তো পুজো। ও, মাথা নাড়ায় প্রথা। তারপর হঠাৎও বলে ওঠে, ঢাকের গায়ে ওই অত বড় বড় পাখির পালকগুলো ওরা পেল কোথায়? সাদা ময়ূরের পালক বুঝি? ছেলেটা প্রথমে বুঝতে পারে না প্রথার কিসের কথা বলছে। পাখির পালক দেখছো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো ঢাকের সাথেই লাগানো। প্রথা কি বলতে চাইছে তা বুঝতে পেরে পুনরায় হেসে ওঠে ছেলেটা। আরে বোকা মেয়ে, ওটা পাখির পালক নয়, ওটা তো কাশ ফুল। কাশ ফুল? মানে ছবিতে যেরকম সাদা ফুলের রাশি দেখায় সেরকম? ওই কাশ ফুলের কথা বলছো তুমি? প্রথার বাচ্চার মতো প্রশ্ন শুনে হঠাৎ ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় ছেলেটা। তুমি দেখতে যাবে আমার সাথে? এখানে আছে? এখানেই আছে। তাহলে চলো। কিন্তু একা একাই ছুটে যাচ্ছিল প্রথা, হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এই, তুমি আমাকে কিডন্যাপ করবে না তো? এহেন কথা শুনে থতমত খেয়ে গেল ছেলেটা। আমি কেন তোমাকে কিডন্যাপ করতে যাব? সেটা তুমিই জানো। নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয় প্রথা। যদিও আমার তাতে কিছুই যায় আসে না, আমি ক্যারেটাতে ব্ল্যাক বেল্ট। আর তোমার মতো রগাপটকা ছেলেকে হ্যান্ডেল করতে আমার বেশি বেগ পেতে হবে না। চলো তাড়াতাড়ি চল, কাশবন দেখবো। প্রথার সাথে পা মেলায় বটে ছেলেটা, কিন্তু মনে কিঞ্চিত সংশয় থেকেই যায়। সত্যি করে বলো তো, তুমি আমাকে কাশবনে নিয়ে গিয়ে খুনটুন করার কথা ভাবছো না তো? ঢোক গিলে জিজ্ঞেস করলো ছেলেটা। প্রথা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই ছেলেটা আলতো স্বরে বলে ওঠে, না মানে, তখন হুমকি টুমকি দিচ্ছিলে তো? বিদেশে কোনো মাফিয়া বা গ্যাংস্টারের সাথে যোগ সংযোগ নেই তো? ধ্যাৎ, এত বাজে কথা বলছেন কেন বলুন তো? প্রথার ধমক খেয়ে চুপ করে যায় ছেলেটা। হঠাৎ কিছু একটা মনে পড়তে প্রথা জিজ্ঞেস করে, আপনার নামটাই তো জানি না আমি। বললেন না তো আপনার নাম? আমার নাম? আগে তোমার নাম শুনবো।
এ আবার কেমন অদ্ভুত কথা? বলবে না তো তোমার নাম? আরে প্রথা, আমার নাম প্রথা। এবার তো বলো তোমার নাম। ত্রিশান। জানি জানি তোমার মতো তো সুন্দর নয় নামটা, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? প্রথা রাগ করতে গিয়েও হেসে ফেলে। তোমার মাথায় কি ছিট আছে নাকি? এভাবে কে কথা বলে? আমি? নিজের দিকে ইশারা করে বলে ত্রিশান। পড়াশোনা করো না তুমি? এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে প্রথার, তাও আবার শাড়ি পরেছে, তবুও ঠিক করে ম্যানেজ করে নিচ্ছে। আমাকে দেখে কি অশিক্ষিত মনে হয়? লিসেন ম্যাডাম, I can talk English, I can walk English, I can love English, I can run English, because English is such a funny language. ব্যাস ব্যাস, ডায়লগ বন্ধ করো। ইংলিশ জানলেই কি পড়াশোনা করা হয়? হয় না বুঝি? প্রশ্ন করেই হেসে ফেলে ত্রিশান, তারপর বলে, আমি মানুষটাও কিছুটা পড়াশোনা করেছি, আর্কিটেকচার নিয়ে পড়েছি, আপাতত একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করি, চেষ্টা করছি ভালো কিছু করার। আর তুমি? বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে আপাতত নিজের বাবার কোম্পানিতেই চাওয়ালার কাজ করছি। প্রথার কথা শুনে গোল গোল চোখ করে তাকায় ওর দিকে ত্রিশান। সিরিয়াসলি? একদম। আমাকে দেখে কি মনে হয় আমি কখনো ঠাট্টা করতে পারি? আমি ইন্টার্ন, সেটাও আমার বাবার কোম্পানিতে, আর এর বেশি কোনো কাজ আমার নেই। ইউ নো হোয়াট, আমার না এসব কাজের একটাও ভালো লাগে না। আমি নিজের মতো একটা কিছু করতে চাই, গতানুগতিক কিছু নয়, সামথিং ইউনিক, যেটাতে প্রাণ আছে, আবার সাফল্যও আছে। কিন্তু বলতে বলতে থেমে যায় প্রথা। সামনের ছবিটার থেকে ওর চোখ সরছে না। সারি সারি কাশফুল ঢেকে আছে সবুজ মাঠটা, পেছনে বোধহয় একটা নদীও আছে। ইটস বিউটিফুল। অস্ফুটে বলে ওঠে প্রথা। ইস, আমার ক্যামেরাটাই তো আনতে ভুলে গেলাম। এত সুন্দর একটা ছবি তুলে না রাখলে চলে? আফসোসের সুরে বলে প্রথা। কিছু জিনিস মনের ক্যামেরায় তুলে রাখতে হয়, বুঝলে ম্যাডাম? ত্রিশানের কথা শুনে ঠোঁট এলিয়ে হেসে ওঠে প্রথা। আচ্ছা, তাই নাকি? প্রথা, বাড়ি ফিরবে না? তুমি কিন্তু কাউকে কিছু না বলেই বেরিয়ে গেছো। তাছাড়া এই ঝোপ জঙ্গলে থাকার অভ্যাস তো নেই তোমার। হ্যাঁ, ফিরেই যাব। এসব আমার জন্য নয়। জানো তো, যতই আমি এখানকার মানুষগুলোর সাথে মিলেমিশে যাওয়ার চেষ্টা করি, কোনোদিন হয় না সেটা। দুদিনে একটা কালচার অ্যাডাপ্ট করা যায় না আমি জানি, কিন্তু সেটা কি বারবার মনে করিয়ে দেওয়াটা খুব দরকার? তোমরাই তো সবসময় আমাকে নিজেদের থেকে আলাদা করে রেখেছো। বাড়িতে আমার জন্য আলাদা করে রান্না করা হয়, স্বভাবে আমি এখানকার খাবার খেতে পারবো না। মানছি আমি এখানে কখনো থাকিনি, এখানকার আদব কায়দা জানি না, তাই বলে সবসময় আমাকে আলাদা করে রাখার কি খুব প্রয়োজন আছে? অভিমানী সুরে কথাটা বলে প্রথা। ত্রিশান একটু হক চকিয়ে যায়। আমি কি ভুল কিছু বলে ফেললাম? থতমত খেয়ে জিজ্ঞাসা করে ত্রিশান। ভুল কিছু কেন বলবে? সবাই তো তাই বলে। আচ্ছা, আমাকে কি ভিন গ্রহের প্রাণী মনে হয়? এতটা মিসফিট আমি? আরে না না, আমি সেভাবে বলতে চাইনি কথাটা। আচ্ছা, তুমি বাড়ি ফিরবে না তো? ঠিক আছে, বলো তুমি কোথায় যেতে চাও? এখানে কি ঘোরার জায়গার অভাব আছে নাকি? আমি কোথাও যাব না, বাড়িতে যাব। সবাই দুশ্চিন্তা করবে না হলে। ফোনটাও তো আনতে ভুলে গেছি। আমিও তো একই কথা বলছিলাম, তখন কেউ শুনলো না। মনে মনে কথাটা বলে ওঠে ত্রিশান। প্রথা সবে পা বাড়িয়েছিল পথ ধরবে বলে, কিন্তু ভুল করে পাটা ফেললো তো ফেললো ঠিক নিজের শাড়ির কুচির উপরই। এমনিতেই বাজে করে পড়েছিল শাড়িটা, তার উপর টান লাগতেই শাড়িটা প্রায় খুলে এলো। এ বাবা! প্রথার দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে যায় ত্রিশান। কথাটা বলেই অন্যদিকে চলে যেতে উদ্যত হচ্ছিল ত্রিশান। প্রথা ওর হাতটা ধরে বলল, এই শাড়ি আমি ঠিক করতে পারবো না, প্লিজ আমাকে পরিয়ে দেবে শাড়িটা? আমি? গলা শুকিয়ে যায় ত্রিশানের। আমাকে দেখে তোমার মনে হয় আমি শাড়ি পরাতে পারি? ও,
পারো না বুঝি? কথাটা বলেই অসহায়ের মতো তৃষানের দিকে চেয়ে থাকে প্রথা। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি খুব একটা দূরে নয়, মাকে বলবো তোমায় গুছিয়ে শাড়িটা পরিয়ে দিতে। সঙ্গে সঙ্গে প্রথার মলিন মুখটা উজ্জ্বল হয়ে যায়। দিব্য নাচতে নাচতে তৃষানের সাথে ওর বাড়ির দিকে পা বাড়ায়। যেতে যেতে তৃষানের বাড়িতে কে আছে, কি বৃত্তান্ত সব জেনে নেয় প্রথা। তৃষানের বাবা নেই, মা গ্রামের প্রাইমারি স্কুলের টিচার। সবাই এক ডাকে দিদিমণি বলে চেনে তৃষানের মা মৃণালিনী দেবীকে। কথায় কথায় প্রথা বুঝে যায় তৃষান খুব বড়লোক না হলেও সচ্ছল পরিবারের ছেলে এবং মা অন্তপ্রাণ। হয়তো জ্ঞান হওয়া স্তক আপন বলতে মাকে পেয়েছে বলেই এমনটা হয়েছে। জিজ্ঞাসা না করে পারে না প্রথা। মায়ের গায়ের গন্ধটা কেমন হয় গো তৃষান? তৃষান বেশ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে প্রথার দিকে। কেন যেন কোনো উত্তর দিতে পারল না তৃষান। প্রথাও বোধ করি উত্তর পাবে না জেনেই প্রশ্নটা করেছিল। চলো, ফাইনালি এসে গেছি। সামনের বাড়িটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে প্রথা। ওদের বাড়িটার মতো অত বড় নয়, কিন্তু বেশ সাজানো গোছানো ছোট্ট বাড়ি। কলিং বেল বাজতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজা খুললেন। প্রথমেই ওনার চোখ যায় প্রথার দিকে। তৃষানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তৃষান বলে, মা, ও প্রথা আমারই বন্ধু। মানে একটু বিপদে পড়েই নিয়ে এসেছি তোমার কাছে। প্রথা শাড়িটাকে কোনো মতে জড়িয়ে রেখেছে গায়ে। ভিতরে এসো, ঈষৎ গম্ভীর গলায় বললেন মৃণালিনী দেবী। প্রথার শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে মৃণালিনী দেবী বলেন, শাড়ি পরতে যখন পারোই না তখন কাউকে পরিয়ে দিতে বলতে পারতে। আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। খুব বিপাকে না পড়লে কারোর কাছে সাহায্য চাই না। প্রথার চোখে চোখ রাখেন মৃণালিনী দেবী। না, কোনো রহস্য নেই মেয়েটার চোখ দুটোয়। বড্ড স্বচ্ছ আর গভীর চোখ দুটো। ওই চোখের দিকে একবার তাকালে ভেতরটা স্পষ্ট দেখা যায় না, কিন্তু অনুধাবন করা যায় যে এর গহীনে কোনো জটিলতা নেই। এই দৃষ্টি যেন ভীষণ পরিচিত মৃণালিনী দেবীর। কেমন যেন অস্বস্তি হচ্ছে ওনার। তোমাকে তো আগে দেখিনি এই গ্রামে। প্রথা কিছু বলার আগেই তৃষান বলে ওঠে, মা, ও মুখার্জি বাড়ির মেয়ে, এত বছর পরে বিদেশ থেকে ফিরে এসেছে। কথাটা শুনেই চমকে উঠলেন মৃণালিনী দেবী। অস্ফুটে বলে উঠলেন, তোর বোন ফিরে এসেছে? আপনি বুঝি আমার বাবাকে চেনেন? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে প্রথা। পুনরায় গম্ভীর হয়ে যান মৃণালিনী দেবী। তোমার শাড়ি ঠিক হয়ে গেছে, এবার তুমি বাড়ি ফিরে যাও, অনেক বেলা হয়েছে। আমি ওকে পৌঁছে দিয়ে আসছি মা। তাড়াতাড়ি আসবি। তৃষান প্রথাকে নিয়ে বেরিয়ে যায়। কাঠের চেয়ারটা টেনে ধপ করে বসে পড়েন মৃণালিনী দেবী। একা ঘরে ডুকরে কেঁদে ওঠেন মৃণালিনী দেবী। কেন আবার ফিরে এলে তুমি? কেন? দিব্যি তো এতগুলো বছর তোমার স্মৃতি আঁকড়ে বলে বেঁচেছিলাম আমি। আবার কেন ফিরে এলে দর্পণ? বাড়ির কাছাকাছি আসতেই তৃষান দাঁড়িয়ে পড়ল। তুমি যাও প্রথা, আমি আবার কাল আসবো। আলতো হেসে বলে তৃষান। সে কি, তুমি ভিতরে যাবে না? হুম, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। মা নিশ্চয়ই আমার জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা বেশ, যাও। কাল পারলে এসো প্লিজ। বাড়িতে ঠাকুর গড়ার কাজ চলছে, সবাই ওইদিকেই ব্যস্ত থাকছে। আমার একা একা ভালো লাগে না যে। চেষ্টা করব। এখন আমি যাই। তৃষানকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথা। সঙ্গে সঙ্গে হাজার একটা প্রশ্ন মানে বিদ্ধ হয় প্রথা। দণ্ডপ্রতাপ ব্যবসায়ী বীরেন্দ্র মুখোপাধ্যায় যে এত বিচলিত হতে পারেন তা কারো জানা ছিল না। প্রথাকে দেখেই ওকে জড়িয়ে ধরে বলে ওঠেন, দিদি ভাই, এভাবে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কেউ বেরিয়ে যায়? ফোনটাও সাথে নিয়ে যাওনি? আমাদের তো দুশ্চিন্তা হয় নাকি? মিতালি দেবীও বলেন, এমন আর কখনো করবে না দিদি ভাই।
এখানে কিচ্ছু চেনো না তুমি, কোনো বিপদ আপদ হলে? প্রথা অপেক্ষা করছিল বাবার বকুনিটা কখন জুটবে, কিন্তু প্রথা অবাক হলো যখন দর্পণবাবু বললেন, ঠিক আছে, ছেড়ে দাও না, নিজের জায়গায় এসে একটু ঘোরাঘুরি তো করবেই। প্রথা, পরে একবার আমার ঘরে এসো তো, একটু কথা ছিল। এইটুকু বলেই দর্পণবাবু নিজের ঘরে চলে গেলেন। প্রথা বাবার সাথেই যাচ্ছিল, কিন্তু বীরেন্দ্রবাবু ওকে থামিয়ে বলল, দেখো দিদিভাই, এখন থেকেই তোমাকে একটু সাবধান হতে হবে। এই পরিবারের একমাত্র বংশধর তুমি। আমার যা কিছু আছে সবটাই তো তোমার, তোমাকেই বুঝে নিতে হবে সবটা। তাই এখন থেকেই বিচক্ষণ হতে হবে তোমাকে। প্রথা কিছু বলল না, মনে মাথা নাড়ে। বাবার ঘরে যাবার আগে নিজের ঘরে আসে প্রথা। এই শাড়িটা আর 1 মিনিটও পরে থাকতে পারছে না ও, তাই এক ঝটকায় শাড়িটা খুলে নিজের পছন্দ মতো পোশাক পরে নেয়। লম্বা একটা নিঃশ্বাস নেয় প্রথা। কি শান্তি! সঙ্গে সঙ্গে নাকে এসে লাগে একটা মিষ্টি গন্ধ। ছুটে বারান্দায় যায় প্রথা। এতক্ষণও খেয়ালই করেনি কি সুন্দর একটা শিউলি গাছ আছে বাড়ির পেছনে। গাছতলাটা পর্যন্ত ভরে গেছে শিউলিতে। প্রথার খুব ইচ্ছে করে ছুটে গিয়ে শিউলি কুড়াতে, কিন্তু বিষয়টা বড় বেশি ছেলে মানুষই হয়ে যাবে ভেবে নিজের ইচ্ছেটাকে সংবরণ করে প্রথা। এই রে, পাপা ডেকেছিল তো। কথাটা মনে পড়তেই দর্পণবাবুর ঘরের দিকে ছুটে যায় প্রথা। দরজাটা আলগা করে ভেজানো ছিল। 2 বার কড়া নাড়ে প্রথা। পাপা, আসবো? ইয়েস, কাম ইন। প্রথা ভেতরে আসতেই ওকে সামনের কাউচটা দেখিয়ে দেন দর্পণবাবু। বাধ্য মেয়ের মতো বসে পড়ে প্রথা। ছেলেটা কে ছিল প্রথা? সরাসরি প্রশ্ন করেন দর্পণবাবু। ছেলেটা মানে ত্রিশান, তুমি দেখেছো তাকে? অবাক হয়ে জিজ্ঞাসা করে প্রথা। আমার মেয়ে কার হাত ধরে বেরিয়ে যাচ্ছে সেদিকে সবসময় আমার নজর থাকবে। হ্যাঁ রে প্রথা, ও কি মৃণালিনীর ছেলে? হ্যাঁ, তুমি চেনো বুঝি ওনাকে? আন্টির কথা শুনেও মনে হলো তোমাকে চেনে। প্রথার কথা দর্পণবাবুর কানে ঢোকে না। উনি নিজের মতো করে বলতে থাকেন, ছেলেটার চোখ দুটো ঠিক মৃণালিনীর মতো, আমি একবার দেখেই চিনেছি। মা রে, তুই ওদের সাথে আর মিশতে যাস না। হোয়াই পাপা? ধরে নে আমার অতীতের একটা ক্লোজড চ্যাপ্টার মৃণালিনী। দর্পণবাবুর কথা শুনে প্রথমে একটু থমকে যায় প্রথা, তারপর বলে, বাবা, লাইফের কোনো চ্যাপ্টার ক্লোজ করা যায় না, জানো তো। তোমার জীবনের প্রতিটা অতীত আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। অতীতকে কখনো বালিশ চাপা দিয়ে মেরে ফেলা যায় না। মৃণালিনী আন্টির সাথে তোমার সম্পর্কটা আমার কাছে পরিষ্কার নয়, বাট আই সিরিয়াসলি হোপ তুমি আন্টির সাথে কোনো অন্যায় করনি। দর্পণবাবু মাথাটা নিচু করে ফেলেন, আলতো স্বরে বলেন, কি করে বলি বলতো, কতটা কাপুরুষ ছিল তোর বাবা। মা, আবার কি সব আগের মতো হতে পারে না? ধিমি কণ্ঠে জিজ্ঞাসা করে ত্রিশান। চোখের জলটা মুছে মৃণালিনী দেবী বলেন, না, আর কিছু আগের মতো হওয়ার নয়। আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে অনেক দিন আগেই। দোষ কারণ নেই, দুজনের পরিস্থিতি শিকার হয়েছিলাম। তাই এখন আর অতীতকে টেনে না আনলেই ভালো। তোকে আমি প্রথার সাথে কথা বলতে বারণ করব না, কিন্তু আমাকে যেন কখনোই নিজের অতীতের মুখোমুখি না হতে হয়, এইটুকু তুই শুধু দেখিস। মায়ের কোলে মাথা রাখে ত্রিশান। প্রথার সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একবার কথা না বলাটা কি, একেবারে কথা না বলাটা কি উচিত হবে, নাকি ওকে সবটা খুলে বলা উচিত? যদি দুজনের মধ্যে সব কিছু ঠিক করা যায়।
সকাল থেকে আজ বাড়িতে সাজো সাজো রব পড়ে গেছে। তাতেই এসেছে, বাড়ির সকলের নিজেদের মতো কাপড় পছন্দ করে নিচ্ছে। যায়নি একমাত্র প্রথা। অন্য সময় প্রচুর কেনাকাটা করলেও কেন যেন আজ ইচ্ছে করলো না। আসলে শাড়ি বিক্রেতার সাথে এত গল্প করতে করতে জামা কাপড় পছন্দ করতে অভ্যস্ত নয় প্রথা। মণ্ডপের কাছাকাছি এসে বসলো প্রথা। কেউ নেই এখানে। মায়ের মুখটা বড্ড সুন্দর লাগছে। এখনও শাড়ি গহনা কিছুই পরানো হয়নি, রংটুকুও ছোঁয়ানো হয়নি। মাটির প্রলেপেই মা অনন্যা, সেজে উঠলে আরও কত সুন্দর লাগবে কে জানে। প্রথাও আজ বেশ গুছিয়ে শাড়িটা পরেছে। সৌরভ ফোন করেছিল একটু আগেই। ফোন করেই বলেছে, প্রথা প্লিজ তুই রাগ করিস না রে, কাল আমি ঠিকঠাক তোর কথাগুলো না শুনেই ফোনটা কেটে দিয়েছি। আসলে কি বলতো, আজকাল না এত স্ট্রেস থাকছি যে আমি ধৈর্য ধরে কারোর কথাই শুনতে পাচ্ছি না। আমাকে একটু সময় দে, একবার এদিকে সমস্যাগুলো মিটে গেলেই আমার পুরো সময়টা ঠিক তোর জন্য। মনে মনে বেশ লজ্জা পেয়েছে প্রথা। গতকালও নিজেও বড্ড ইম্যাচিওরের মতো ব্যবহার করে ফেলেছে সৌরর সাথে। সৌর, এভরিথিং উইল বি ফাইন, শুধু একটু সময় দে তুই। এর বেশি ভালোভাবে কথা এগোয়নি দুজনের মধ্যে। সৌর আবার নিজের প্রবলেম, নিজের বিজনেসের কথা বলতে বসেছিল, তাই প্রথা রাগ করে ফোনটা কেটে দিয়েছে। কিন্তু প্রথার মনটা আজ বেশ ভালো আছে। সৌর অত্যন্ত খোলাখুলিভাবে ওর সাথে কথা তো বলেছে, এটাই যথেষ্ট। কি ভাবছেন ম্যাডাম? তৃষানকে দেখে কিছুটা ভূত দেখার মতোই চমকে উঠল প্রথা। তুমি তুমি এখানে কি করছো? একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি, তাই না? সবাই শাড়ি পছন্দ করতে গেছে, তাহলে তুমি এখানে কি করছো? আমার বাড়ি, আমি ইচ্ছে করলেই থেকে যেতে পারি, তোমার তাতে কি? কথাটা বলেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় প্রথা। তৃষা নিজের চিরাচরিত স্বভাব মেনেই হেসে ফেলে। আমাকে এড়িয়ে যেতে চাইছো প্রথা? কই না তো। হুম, আমার সাথে যাতে দেখা না হয় তাই আজ তুমি সবার সাথে গেলে না। তুমি সব জানো? তুমিও তো জানো। আই এম সরি বলো না প্রথা, প্লিজ। কারো হাতে কিচ্ছু ছিল না, পরিস্থিতির দাস সকলে। তাই বলে তুমি আমার সাথে তোমার বন্ধুত্বটা নষ্ট করে দেবে? তৃষানের কথা শুনে প্রথা বলে, এমা না না, তা কেন করব? আমি শুধু ভাবছি দুটো মানুষ এভাবে আলাদা হয়ে গেল, কি করে পারলো বলো তো? সৌরর সাথে আমার যতই ঝগড়াঝাটি হোক, যতই মতের অমিল হোক, আমি তো কোনোদিন ভাবতেই পারি না ওর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার কথা। ভুরু যুগল কুচকে যায় তৃষানের। সৌরকে? সৌর আমার উঠবি। ওয়েট, হোয়াট? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? বয়স কত তোমার? এইটুকুনি মেয়ে বিয়ে করে ফেলবে? আরে এত হাইপার হচ্ছ কেন? এখনই তো আর বিয়েটা হচ্ছে না, বিয়ের এখনো অনেক দেরি। দুজনে তো এখনো ঠিক করে সেটেল করিনি। সেটেল করলেই বিয়ে করে নেবে? হ্যাঁ, সেরকমই তো প্ল্যান। এত শিওর তুমি? ও তোমাকেই বিয়ে করতে চায়? মানে কি বলতে চাও? মানে সরু দৃষ্টিতে তৃষানের দিকে তাকায় প্রথা। না মানে আজকালকার ছেলে তো কেমন হয় আর কি। বাই দ্যাট লজিক আমার তো তোমার সাথেও মেশা উচিত না, তুমিও তো আজকালকার ছেলে। প্রথার কথা শুনে কান ধরে তৃষান বলে, একদম না, আমি মোটেই ওরকম নই। তাই বুঝি? বলেই খিলখিল করে হেসে ওঠে প্রথা। হঠাৎ তৃষান একটা অদ্ভুত প্রশ্ন করে বসে। আচ্ছা প্রথা, এই সৌরকে তুমি কেন ভালোবাসো? আমিও মাঝে মাঝে তাই ভাবি। ওকে ভালোবাসার কোনো কারণ নেই, আমার থেকে একদম আলাদা সৌর। আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, ও বৃষ্টি দেখলে বিরক্ত হয়। ও ভীষণ প্র্যাকটিক্যাল, আর আমি ততটাই বেহিসাবি। এই নিয়ে দুজনের মধ্যে কম ঝামেলা নেই, তবুও ওকে ছাড়া আমি আমার জীবনটা অন্য কারোর সাথে কল্পনাই করতে পারি না। তৃষান কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একটা বুড়ো গোছের লোক এসে বলে, দিদি তুমি এখানে? ওদিকে সবাই বেরিয়ে এলো বলে
তুমি তো বলেছিলে তোমার মাথা ব্যথা করছে। এখানে তোমায় বসে থাকতে দেখলে সবাই খুব বকবে। ঘরে গিয়ে শুয়ে থাকো দেখি। থাকো তো শীতের দেশে, এখানে এই পোড়া রোদে মাথা ব্যথা তো করবেই। চলে যাচ্ছিল প্রথা, হঠাৎ পিছন থেকে তৃষান ডেকে ওঠে। প্রথা, আমিও কিন্তু বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। প্রথা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, কেমন যেন করে ওঠে বুকের ভেতরটা। এই অতি সাধারণ কথাটাও শুনেও কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। কি যেন নাম এই অনুভূতিটার? বাড়ির পুজোয় যে কত কাজ থাকে তা এক প্রকার ভুলতে বসেছিলেন দর্পণবাবু। আজ এত বছর পরে আগের মতো দক্ষতার সাথে না পারলেও কাজগুলো দিব্যি সামলে নিচ্ছেন। মনের কোণে কোথাও গিয়ে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। বারবার মনে হচ্ছে পুরনো দিনগুলোই ভালো ছিল। এইরকমই একটা পুজোর দিনে প্রথম দেখা হয়েছিল তার সাথে। কোনো এক মিষ্টি অষ্টাদশী তম্বি নিমেষেই জায়গা করে নিয়েছিল মনের গোপন কুঠিটায়। আজ আরেকবার সেই মেয়েটার দর্শন পেতে বড় ইচ্ছে করছে। সেই যে তার হাত ধরে কথা দিয়েছিল রূপকথার দেশে ঘুরবে, সেই মেয়েটা যার অল্প বকুনিতেই চোখ ছাপিয়ে বৃষ্টি নামতো, যার একটু আদরেই হাসির ফোয়ারা ছুটত, সেই মেয়েটা আজও কি আগের মতো দেখতে আছে মেয়েটা? চারিদিকে ধূপ ধুনোর গন্ধ মোমো করছে, কাসরের আওয়াজে কান পাতা দেয়। জমিদার বাড়িতে সন্ধ্যাবাতিটাও লোক জানিয়ে দেওয়া হয়। হঠাৎ দর্পণবাবুর চোখ যায় কিছুটা দূরে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে অদূরে। ধীর পায়ে নিজেই এগিয়ে যান দর্পণবাবু। একবার যে ওনাকে মুখোমুখি হতেই হবে, একবার অন্তত হাত জোর করে ক্ষমা চেয়ে নিতেই হবে। প্রদীপের শিখার আঁচ থেকে নিজের শাড়ির আঁচল খুব সন্তর্পণে সামলে পিছিয়ে আসছিলেন মৃণালিনী দেবী। হঠাৎ কারোর সাথে বেশ ঝোরেই ধাক্কা লাগলো। পেছনে ফিরে মানুষটার দিকে চাইতেই চমকে ওঠেন মৃণালিনী দেবী। তুমি? অনেক বছর পরে দেখা। দুজনেরই কথা গলার কাছে এসে কেমন যেন আটকে গেল। অপলক চেয়ে থাকে দুজনে একে অপরের দিকে। কি ব্যাপার ম্যাডাম, আমায় ডেকেছিলেন? এইভাবে একটা মেয়ের ঘরে হঠাৎ আসতে বেশ অস্বস্তি বোধ করছিল তৃষান। তবে প্রথার হাসি খুশি মুখটা দেখে আগের মতোই ঠোঁটে হাসি ঝুলিয়ে নিল। তৃষান ঘরে আসতেই দরজাটা বন্ধ করে দিল প্রথা। এ কি, দরজাটা কেন বন্ধ করে দিলে? আটকে আটকে জিজ্ঞাসা করল তৃষান। পার্সোনাল কথা আছে, তাই কেউ শুনে নিলে বিপত্তি হবে। কি কথা? পাপা আর আন্টিকে নিয়ে। একটু ইতস্তত করে প্রথা। তৃষান অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওদের নিয়ে আবার কি কথা থাকতে পারে? আর তো কিছুই নেই ওদের মধ্যে। উফ, তুমি না ভীষণ বোকা জানো তো। দুজনের মধ্যে কিছু নেই মানে? আলবাত আছে, 100 বার আছে। তুমি দেখোনি তখন মণ্ডপে কেমন দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল? ঝাঁঝিয়ে ওঠে প্রথা। তুমি কি চাইছো? আমি কিচ্ছু না, শুধু দুজনের মধ্যে একটু বন্ধুত্ব করাতে চাইছি। প্রথার কথা শুনে চমকে ওঠে তৃষান। যা, পাগল নাকি তুমি? একটা ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগে না প্রথা। এইসব ছেলে মানুষই প্ল্যান করা বন্ধ করো। নিমেষে মুখটা কালো হয়ে যায় প্রথার। ও, তার মানে আমি ছেলে মানুষ? আমি ভেবেছিলাম তুমিও কিছুটা আমার মতোই, আমাকে তুমি বুঝবে। কিন্তু না, আমার কথাগুলো তোমারও শেষ পর্যন্ত ছেলে মানুষই মনে হলো। এই, তুমি বেরো তো আমার ঘর থেকে, জাস্ট দূর হয়ে যাও। আমার মাথাটা ভীষণ গরম হয়ে আছে, এখন উত্তক্ত করবে না আমাকে। প্রথা রীতিমতো ক্ষেপে গিয়ে তৃষানকে বের করে দিল ঘর থেকে। তারপর শটানোর মুখের উপর ঘরের দরজাটা বন্ধ করে দিল। বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমরূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে তৃষান। মনে মনে বলে, যা বাবা, আমি কি করলাম?
রোগা হয়ে গেছে অনেক। বাইরে বাইরে থাকো, খাওয়া দাওয়া করো না ঠিক। মৃণালিনী দেবীর উদ্বিগ্ন মুখের দিকে চেয়ে নরম হাসেন দর্পণবাবু। খাওয়ানোর লোক না থাকলে কি আর খাওয়া হয়? তবে রোগা হয়েছে এই কথাটা বলতে পারবে না, বরং জিমে গিয়ে ফিট হচ্ছি। উঠকো শখ, যত শখ। মুখ বেঁকিয়ে বলেন মৃণালিনী দেবী। তুমি কিন্তু এখনো আগের মতোই আছো মৃণালিনী, সেই সদা চঞ্চল চোখ দুটো, এখনো অর্ধেক কথা চোখে চোখেই বলে দাও বুঝি। তাহা বলি হয়তো, তবে এখন কেউ আবার চোখের ভাষা পড়তে পারে না। বেশ কিছুক্ষণ মৌন থাকার পর বললেন দর্পণবাবু, সেদিন বাবার কথাটা আমি ফেলতে পারিনি, বাধ্য হয়ে দীপাকে বিয়ে করেছিলাম। আসলে তখনও মেরুদণ্ডটা দৃঢ় হয়নি যে। বিশ্বাস করো, দীপা বড্ড ভালো মেয়ে ছিল, আমার সব অতীত জানতো, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ করেনি। তুমিও তো কোনো অভিযোগ করনি মৃণালিনী। তোমাদের দুজনের এই মৌনতা আমাকে বারবার চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে আমি কতটা অপদার্থ। দীপা তো অপ্রাপ্তির ভাণ্ডার বুকে নিয়ে কবেই চলে গেছে ওপারে, মেয়েটাকে দিয়ে গেছে আমার শেষ অবলম্বন হিসাবে। তুমিও খুব কষ্টে আছো, তাই না? চোখের জলটা মুছে একটু হাসার চেষ্টা করেন মৃণালিনী দেবী। ওভাবে বলো না দর্পণ, আমরা দুজনের জীবনে অনেকটা এগিয়ে গেছি। অবসরে অতীতের পাতা এক দুবার উল্টে দেখি বটে, কিন্তু আজকাল কেন যেন মন খারাপ হয় না, মনে হয় না কিছু না পাওয়ার মতো রয়ে গেছে। নিজের পরিচয় পেয়েছি, একটা সংসার পেয়েছি, সন্তানকে পেয়েছি, আজ আমি পরিপূর্ণ। তুমি আমার শুধুই একটি মিঠে স্মৃতি, সেই স্মৃতিটুকুকেই আমি আগলে রাখতে চাই। দর্পণবাবু বিহল দৃষ্টিতে চেয়ে থাকেন মৃণালিনী দেবীর দিকে। মৃণালিনী দেবী নিঃশব্দে হেঁটে চলে যান। রাত একটু গভীর হয়েছে, যদিও এখনও নিচ থেকে হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। প্রথা নিজের ঘরে চলে এসেছে অনেকক্ষণ হলো। নিচে গিয়েছিল অল্প সময়ের জন্য, তখন তৃষান ছিল না। অবশ্য প্রথা মনে প্রাণে চেয়েছিল যেন তৃষান না থাকে। ঠিক 12টার ঘরে ঘড়ির কাঁটা যেতেই ফোনটা হাতে তুলে নিল প্রথা। আজ একবারই উপাস থেকে ফোনটা রিসিভ হলো। কি রে, কাজ করছিস? না, আমার আবার কিসের কাজ? কেউ তো করতেই চায় না আমার সাথে কাজ। কি হয়েছে, চটে আসছিস মনে হচ্ছে? কিছু না, তুই বল, তোর পুজো কেমন কাটছে? তোকে ছাড়া একটুও ভালো না। তাছাড়া তোকে মৃণালী আন্টি আর পাপার বিষয়টা বলেছিলাম না, তুই বলেছিলি দুজনের মধ্যে কিছু ঠিক হয় কিনা চেষ্টা করতে। আরে ওই তৃষান তো একেবারেই না বলে দিল, তারপর থেকে আমার মুডটা অফ হয়ে আছে। উফ, তোকে নিয়ে আমি আর পারছি না। ওই ছেলেটাকে তুই একবারও জিজ্ঞাসা করছিস কেন চাইছে না এমনটা হোক? ওর তরফ থেকে তো কোনো কারণ আছে। সেটা আমি কি জানি, আমি তো আর জিজ্ঞাসা করে দেখিনি। ভাই, আমিও তো সেটাই বলছি তোকে, আগে জিজ্ঞাসা কর, কথা বল ওর সঙ্গে, তারপর না হয় রাগ দেখাবি। দ্যাটস আ গুড আইডিয়া। আচ্ছা শোন, এখন আমি ফোনটা রাখি বুঝলি, কাল কথা হবে। গুড নাইট। আরে কথা, আমার কথাটা শোন, কিছু বলার আছে তো আমার। পরে শুনবো। ফোনটা রেখেই মুচকি হেসে বিছানায় শুয়ে পড়ে প্রথা। কাল আবার একজনের অভিমান ভাঙতে যেতে হবে। উঠতে বেশ দেরি হয়ে গেছে। চোখ খুলতেই বড় বিরক্ত বোধ করে প্রথা। সারা বাড়িতে লোক গিজগিজ করছে। এত
এত লোক মোটেও পছন্দ হয় না ওর। তবু এখানে কাউকেই কিছু বলার নেই। তাড়াতাড়ি স্নান সেরে একটা কুর্তি গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ে প্রথা। কাউকে বলে বেরোয় না কিচ্ছু। সোজা গিয়ে হাজির হয় মৃণালিনী দেবীর বাড়িতে। মৃণালিনী দেবী তখন সবে লুচি বেলতে শুরু করেছেন। প্রথাকে দেখে যার পর নাই অবাক হলেন মৃণালিনী দেবী। আন্টি, আমার তৃষানের সাথে কয়েকটা কথা আছে। আই প্রমিস 10 মিনিটের বেশি সময় আমি নেব না। কিচ্ছু বললেন না মৃণালিনী দেবী। প্রথা সোজা তৃষানের ঘরে ঢুকে গেল। তৃষান সদ্য স্নান থেকে বেরিয়েছে, শরীরে তখনও ফুটা ফুটা জল রয়েছে। প্রথাকে দেখে বেশ হকচকিয়ে গেল তৃষান। প্রথা অবশ্য সেসবের ধারও ধারল না। সোজা একটা চেয়ারের উপর বসে বলল, দেখো, বাড়তি কথায় কাজ নেই। আমি আন্টিকে বলে এসেছি ঠিক 10 মিনিট সময় নেব। তার মধ্যে 2 মিনিট অলরেডি চলে গেছে। এবার কাজের কথায় আসি। প্রথমত, কালকে রুড বিহেভ করার জন্য সরি, আমার ওভাবে কথা বলা উচিত হয়নি। দ্বিতীয়ত, তুমি কেন চাও না আন্টি আর পাপার মধ্যে সব ঠিক হয়ে যাক? কি প্রবলেম হবে যদি দুটো মানুষ শেষ বয়সে এসে একে অপরের সাথে থাকে? প্রথা, তুমি যেখানে থেকেছো সেইখানকার চেয়ে এখানকার সমাজটা একদম আলাদা। দোহাই তোমার, বারবার এই সমাজের পার্থক্য, মানুষের চিন্তা ভাবনার পার্থক্য, এসব একদম আমাদের কথার মাঝখানে টেনে আনবে না তুমি। প্রথার দিকে ভুরু কুচকে তাকায় তৃষান, তারপর বলে, বেশ, টানবো না। এবার তুমি বলো, তুমি যে এইসব ফিল্মি ফন্দি আটার কথা ভাবছো, সেটা তোমার বাবা জানেন? ওনার থেকে একবারও জানতে চেয়েছো উনি নতুন করে এই সম্পর্কটা নিয়ে ভাবছেন কি না? ভাবছে না, আমি জানি। পাপা কিচ্ছু ভাবছে না, আর ভাবছে না বলেই আমাকে ভাবতে হচ্ছে। এভাবে দুটো মানুষ আলাদা হয়ে কেন থেকে যাবে? পাপা এর আগে দুজনের সম্পর্কটাকে স্বীকৃতি দিতে পারেনি, কিন্তু এখন তো দিতে পারবে। প্রয়োজন হলে সবার বিরুদ্ধে গিয়ে আমি দুজনের পাশে দাঁড়াবো। তুমি দাঁড়াবে না? না তৃষা, এসবের মধ্যে থাকবে না। আর তুমিও আর এসব নিয়ে ভেবো না প্রথা। মৃণালিনী দেবীর গলার আওয়াজ পেতেই দুজনেই থমকে যায়। আন্টি, তুমি? মৃণালিনী দেবী এগিয়ে এসে সস্নেহে প্রথার মাথায় হাত রাখেন। তুমি একদম তোমার বাবার মতো, বড্ড হুজুগে, কিন্তু তোমার সৎ সাহস আছে, যেটা দর্পণের মধ্যে ছিল না। আমরা ভালোবাসতাম একে অপরকে, ভীষণ ভালোবাসতাম। ভালোবাসা আমার কাছে পুজোর মতো, জানো তো। নিষ্ঠা করে ভালোবাসা পুজো না করলে কখনো ভালোবাসা স্থায়ী হয় না। এই নিষ্ঠাটাই অভাব রয়ে গেছিল দর্পণের তরফ থেকে। তাই ও নিজের জমিদারির ঠুনকো অভিজ্ঞতা ত্যাগ করে আমাকে স্বীকৃতি দিতে পারেনি। আমার আর তোমার মধ্যে এর বেশি কিছু হওয়ার ছিল না প্রথা। তুমি আর চেষ্টা করো না। ও যেমন নিজের জীবনে এগিয়ে গেছে, আমিও এগিয়ে গেছি। আমার সংসারটা আমিও তো গুছিয়ে নিয়েছি প্রথা। তোমার মা খুব ভালো মেয়ে ছিল, তাই দর্পণকে কোনোদিন সংসারের ক্ষেত্রে যুদ্ধ করতে হয়নি। আমার স্বামীও আমাকে বুঝেছিলেন, তাই হয়তো আজ দর্পণকে দেখেও আমার মনে কোনো উত্তেজনা, কষ্ট, অনুভূতি কিছু নেই। আন্টি, তুমি বুঝতে পারছো না। প্রথাকে আবারও মাঝপথে থামিয়ে দিয়ে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নেয় মৃণালিনী দেবী। ভালোবাসাকে যত্ন করতে হয় প্রথা, না হলে ভালোবাসা ফিকে পড়ে যায়। তুমি ভাবছো আমরা খারাপ আছি? না প্রথা, বরং দূর থেকে আমরা দুজনে ভালো আছি। আজ আবার এক হয়ে গেলেও আমার প্রতি মুহূর্ত কেবল মনে হবে যে মানুষটা আমাকে ঠকালো, আমি আবার তার কাছেই ফিরে গেলাম। হয়তো দর্পণ প্রতিনিয়ত নিজেকে দোষ দেবে এই একই কারণে। কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি বাবার মতো ভয় পেয়ে পালিয়ে যেও না। যাকে ভালোবাসো তার যত্ন নিও, তার পাশে থেকো, কেমন? প্রথা কি বুঝলো জানা নেই, তবে অনেকক্ষণ চোখ পিটপিট করে চেয়ে রইল
মৃণালিনী দেবীর দিকে। তারপর হঠাৎ ওনাকে জড়িয়ে ধরল আলতোভাবে। ভালো থেকো আন্টি। এইটুকু বলেই বেরিয়ে যায় প্রথা, আর পিছনে ফিরে তাকায় না। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো প্রথা। একই প্রথা, তুই এখানে কিছু বলবি? আমি ফিরে যেতে চাই পাপা, তুমি ব্যবস্থা করো। প্রথার কথা শুনে সবাই চমকে ওঠেন। বীরেন্দ্রবাবু বলেন, সে কি দিদিভাই, তোমরা তো সবে এলে, এখনো তো পুজো শুরুই হয়নি, তাহলে? সবার জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রথা। তারপর বলে, পাপা তুমি তো এতদিন চেয়ে এসেছো, তোমার মেয়ে নিজে কিছু করুক, তাহলে আজ যখন করতে চাইছে তুমি বাধা দেবে পাপা? সে তুই করবি, কিন্তু এখনই কেন? পুজোটা মিটে গেলে। এখনই না করলে আর কোনো দিন করতে পারবো না পাপা। এই পুজোটা আমার জন্য বড্ড স্পেশাল। আমি পালিয়ে যেতে চাই না পাপা। আমি আমি তোমার মতো করে হেরে যেতে পারবো না। আমি জিতে গেলে তুমিও জিতে যাবে পাপা, তাই না? নিজেকে প্রমাণ করার, সৌরর সাথে সম্পর্কটা ঠিক করার একটাই উপায় জানা আছে আমার। এসব তুই সৌরর জন্য করছিস? আমাদের জন্য করছি পাপা। সৌরর আমার সাপোর্টের প্রয়োজন ছিল এই সময়। আমি ওকে একা রেখে চলে এলাম। বিজনেস, ডিল, রিজেকশন সব একা ফেস করছে। এবার অন্তত আমাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে। হিস্ট্রিকে রিপিট করতে দিতে পারবো না আমি। এই পুজোটাই আমার শেষ সুযোগ। প্রথা এতটা স্থির বিশ্বাসের সঙ্গে কথাগুলো বলল যে আর না করতে পারল না কেউ। হয়তো দর্পণবাবু নিজেও মনে মনে চাইছেন এটাই হোক, ওনার মেয়ে ওনার সব গ্লানি ধুয়ে মুছে ফেলুক। ঘরে এসেই ফোনটা কানে দিয়ে শুয়ে পড়ে প্রথা। বার কয়েক রিং হবার পরে সৌর রিসিভ করে। প্রথা। সৌর, আমি জানি এখন তোর ঘুমানোর সময়। এইটুকু সময় তুই ঘুমোতে পারিস অ্যান্ড অল দ্যাট, কিন্তু এখন আমি যেটা তোকে বলবো তোকে সেটা মন দিয়ে শুনতে হবে। কি বলবি? তুই ইনভেস্টর পেয়েছিস? না, জানিস তো সব, আমার দ্বারা বিজনেস হবে না। আমার তো বলেই দিয়েছিল, তুইও তো বলতি এত সহজ নয় বিজনেস করা। আই কুইট। এটাই শুনতে চাস তো? এটাই শুনলে খুশি হবি তো? দেখ, আমি এখন তোর সাথে ঝগড়া করার মুডে নেই। কাজের কথা বলি তোকে। আমি যদি তোর বিজনেসের ইনভেস্টর হই, তুই রাজি হবি? হোয়াট? তুই নিজে কি বলছিস তুই জানিস? আমি সিরিয়াস সৌর। অনেক তো হলো, এবার আমাদের একটু সিরিয়াস হওয়া দরকার। তুই অনেক এক্সপ্লোর করে ফেলেছিস, আমিও অনেক দায় সম্পূর্ণ এড়িয়ে গেছি। এবার অন্তত দুজনে একসাথে কিছু করি। প্রথা, তুই কবে থেকে এভাবে ভাবতে শুরু করলি রে? ভেজা ভেজা স্বরে জিজ্ঞেস করে সৌর। যেদিন থেকে সোঁদা মাটির গন্ধ নাকে এসে লেগেছে, যেদিন থেকে শিউলি মাখা ভোরের স্পর্শ পেয়েছি, অথবা হয়তো যেদিন কাশবন দেখবো বলে ছুটে গেছি দূরে কোথাও, অথবা হয়তো যেদিন একটা বন্ধু এসে হাত ধরে রাস্তা দেখালো, সেদিন। অজান্তেই চোখের কোণটা চিকচিক করে ওঠে প্রথার। বাকি সময়টা কত কথা বলে কাটিয়ে দেয় দুজনে। দুপুরের চড়া রোদ বোধহয় হৃদয়ের উষ্ণতাও বাড়িয়ে দেয়। বেলা হলেই কেন যেন নদীর চড়ে এসে একলা বসে থাকতে ভালো লাগে তৃষানের। কত পুরনো স্মৃতি ভিড় জমায় মনে। কি খেয়ালের স্রোতে ডুব দিয়ে কিছুটা সময় নিজের নামে তুলে রাখতে ওর মন্দ লাগে না। তবে আজকে এই সময়ের উপর ভাগ বসিয়েছে প্রথা। কেন যে এই মেয়েটার সাথে এতটা জড়িয়ে পড়েছে নিজেও জানে না তৃষান। কেবল মনে হচ্ছে সেই নাম না জানা ভয়ঙ্কর অনুভূতিটা একটু একটু করে জাপটে ধরছে মনটাকে। সর্বনাশটা কি ঘটেই গেল? মনটা বেদখল হয়েই গেল? তবে এসব টুকরো টুকরো কথায় যখন ভেসে যাচ্ছিল তৃষান, ঠিক তখনই প্রথা মুখ খুলল। আমি ফিরে যাচ্ছি তৃষান। প্রথমে যেন কথাটা বুঝতে পারে না তৃষান। মানে
কোথায় ফিরে যাচ্ছ? যেখানে এতদিন বড় হয়েছি, যেখানে আমার ঠাঁই, সেখানে। তুমি সত্যিই চলে যাবে? এখানের প্রতি তোমার এতটুকু টান নেই প্রথা? আছে তো, তাই তো শিশিরে ভেজা শিউলির গন্ধটুকু বুকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? তৃষান লক্ষ্য করে প্রথার চোখে জল। কাঁদছো কেন? কাল মায়ের কথায় কষ্ট পেয়েছে বুঝি? নিজেকে আটকে রাখে না প্রথা, ঝরঝর করে কেঁদে ফেলে। শিশির ভেজা ঘাসের সাথে অজান্তেই মিশে যায় এক বিধ্বস্ত তরুণীর অস্ত্রকণা। তৃষান, আমরা কেন ভালোবাসতে পারি না বলতো? নিজের সবটুকু নিংড়ে কেন ভালোবাসতে পারি না? সারাক্ষণ শুধু আমি এই করলে আমার কি হবে, আমি এই করলে আমাকে কি বলবে। ভালোবাসায় কি এত আমির কোনো জায়গা আছে? শব্দটা তো আমাদের, তাই না? আন্টি, পাপা, ওদের সম্পর্কটা জিতে গেছে তৃষান। কেউ একে অপরের বিরুদ্ধে এতটুকু অভিযোগ করলো না। কি সুন্দর নিজেদের দোষটা স্বীকার করে একে অপরের ভালো থাকার কামনা করলো। আমি কেন সৌরর প্রতি এত প্রত্যাশা নিয়ে বসে আছি? আমি তো কোনোদিন ওকে জিজ্ঞাসা করিনি ওর আমার সাহায্যের প্রয়োজন কিনা, শুধু অভিযোগ করে গেছি। সত্যিই তো, এত অভিযোগের পর সম্পর্ক দাঁড়িয়ে থাকে না, তাই না? যদি হতো তাহলে আজ আন্টি আর পাপাও এক হয়ে যেত। এখন এসব বলে কি লাভ প্রথা? নতুন করে তো সবটা শুরু করা যায়, তাই না? পুরানোকে আঁকড়ে ধরে কি লাভ? তৃষান মৃদু স্বরে বলে ওঠে, এটাই আমাদের দোষ। পুরনোটা ভুলে ভরা হলে আমরা নতুনের দিকে হাত বাড়াই। পুরনোটাকে ঘষে মেজে ঠিক করে নেওয়ার চেষ্টা কেন করি না বলতে পারো? না তৃষান, আমি আমার বাবার মতো হব না। আমি সব ছেড়ে পালিয়ে যাব না। দেখে নিও তুমি, পালাবো না আমি। ফিরতে যাবে সৌরর কাছে? কথাটা বলার সময় গলাটা একটু কেঁপে উঠল তৃষানের। হ্যাঁ, আমাদের সম্পর্কটা খাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। শুধু হাতটা বাড়ালেই আবার সব আগের মতো হয়ে যাবে। ভালো তো। আচ্ছা প্রথা, আমার কথা মনে থাকবে তোমার? এতক্ষণ বড্ড উত্তেজিত হয়েছিল প্রথা। তৃষানের একটা প্রশ্ন শুনেই ওর মনটা কেমন যেন শান্ত হয়ে আসে। তুমি তো আমার বন্ধু, তোমার হাত ধরেই তো জীবনের এত বড় একটা সত্যি জানলাম আমি। তোমাকে কি করে ভুলি বলো তো? তৃষান আলতো হেসে চেয়ে থাকে প্রথার দিকে। প্রথা থামে না। সৌরকে আমি ভালোবাসি তৃষান, অথচ সৌর আমার একদম বিপরীত। কথায় আছে, বিপরীত আকর্ষণ করে। কেন জানো? কারণ যে মানুষটা আমাদের মতো না, তাকে আমরা জানার চেষ্টা করি। সব সময় তাকে ঘিরে হাজারটা প্রশ্ন চলে মনের মধ্যে। আর এই জানতে চাওয়ার চেষ্টাটার থেকেই জন্ম নেয় ভালোবাসা। তাই হয়তো আমি সৌরকে এত ভালোবেসেছি। কিন্তু তোমার সাথে কি আমার প্রেম হতে পারতো না? যদি জিজ্ঞাসা করো, আমি বলবো না, হতে পারতো না। তুমি যে একেবারে আমার মতো তৃষান। তোমাকে তো আমার জানার কিছু নেই। তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পাই। তুমি আমার বন্ধু নও তৃষান, তুমি আমার আয়না। আর তাই মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না। তৃষান অবাক হয়ে চেয়ে থাকে প্রথার দিকে। মেয়েটা ওর মনের কথা জানলো কিভাবে? জিজ্ঞাসা করার অবকাশ পায় না তৃষান। প্রথা ততক্ষণে ওকে বিদায় জানিয়ে ফিরতি পথ ধরেছে। সূর্যাস্তের নিচে তৃষান দাঁড়িয়ে একা, একটা অসম্পূর্ণ উপন্যাস হাতে নিয়ে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প সৈনী অধিকারীর কলমে নকশিকাথা। গল্প পাঠেছিলাম আমি শুভদীপ। প্রথার চরিত্রে অঙ্কিতা, তৃষানের চরিত্রে সুবর্ণ, সৌরর চরিত্রে সংগ্রাম, পৃথার বাবার চরিত্রে প্রিয়াংশু, তৃষানের মায়ের চরিত্রে অরিত্রা, কলমির চরিত্রে পূর্ণিমা, বীরেন্দ্র মুখার্জির চরিত্রে দীপঙ্কর, মিতালি দেবীর চরিত্রে নীলাঞ্জনা এবং অন্যান্য কণ্ঠে সুদীপ্ত, প্রিয়াংশু।
এবং বিশেষ সহযোগিতায় দীপ। গল্পের সাউন্ড ডিজাইন আমি শুভদীপ। গল্পের পোস্টার ডিজাইন টিম গল্পতেই জব্দ। গল্পের সমগ্র পরিচালনায় পারমিতা মজুমদার এবং অঙ্কিতা পাণ্ডে। বিশেষ ধন্যবাদ পারমিতা, নীলাঞ্জনা এবং অঙ্কিতা। শেষ হলো আমাদের আজকের গল্প। ফিরে আসবো আবার পরের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।